সত্যি বলতে প্রকৃতি হলো সবচেয়ে বড় ডাক্তার বা ওষুধ আমার জন্য। অ্যাকচুয়ালি অনেকবার হয় না যে বেশ কদিন ধরে কিছু না কিছু মাঝেই বুঝতে পারছি না। ভালো লাগছে না। লাইফটা কোথাও যেন একটা স্টাক হয়ে পড়েছে। কিছু কোয়েশ্চেনের অ্যান্সার অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছি না। তো তখন এরকম অবস্থায় ট্রাভেলিং একমাত্র সম্বল যা আমার সব অ্যান্সার খুঁজে দেয় আমার জন্য। মানে আমি কোথাও না কোথাও নিজে ফিল করি যে নিজের জন্য একটু টাইম বা স্পেস আমার নিজের খুব দরকার এই মুহূর্তে। আর এই মুহূর্তে একমাত্র ট্রেকিংই পারে আমার নিজের টাইম বা স্পেসকে আমার সাথে কানেক্ট করে দিতে। তাই এইবার বহু বছর বাদে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আশায় আমি পৌঁছলাম মানালি ট্রেকিংয়ের জন্য। স্কুল লাইফ থেকে শুরু করে বেশ কিছু ট্রেক অতীতে করে এলেও কর্মজীবনের চাপ আর পারিবারিক দায়িত্বের ভারে তাতে ছেদ পড়ে। আবার করে সব শুরু করার অদম্য ইচ্ছাটাই বছর 40-এর দোরগোড়ায় আমাকে নিয়ে এলো মানালিতে। তবে আর যেটুকু ইতস্তত বোধ ছিল তা কাটিয়ে দিল আমার সাথে ভবঘুরে হওয়া আরো 3 জন। সত্যজিৎ, আরিফ অ্যান্ড কুমারেশ। ওদের জন্য এটা প্রপার প্রথম ট্রেকিং অ্যাডভেঞ্চার হতে চলেছে, তাই এক্সাইটমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল ওরা। সো ট্রেকিংয়ের বেসিক কিছু জিনিসপত্র কেনার জন্য আমরা পৌঁছলাম মানালি মার্কেট। যদিও মানালি থেকে ট্রেকিংয়ের প্রচুর রুট রয়েছে, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম হামতা পাস ট্রেক করার, যা কিনা ইন্ডিয়ার মোস্ট ড্রামাটিক ট্রেক নামেও পরিচিত। হামতা পাস, যা জুড়ে দেয় চিরসবুজ কুলু ভ্যালিকে ধূসর রুক্ষ হিমমরু লাহোল স্ফীতির সঙ্গে। তাই প্রতি মুহূর্তে ল্যান্ডস্কেপের ট্রানজিশন যা পেতে চলেছি সেটা ভেবেই আমি অনেকটাই এক্সাইটেড হয়ে পড়ছিলাম বারবার। গুড মর্নিং সবাইকে মানালি থেকে। আজ 9ই আগস্ট 2025। বরাবরই আমার সার্কিট ট্রেক করা বড়ই পছন্দের। মানে যে রাস্তা দিয়ে একবার যাব সেই রাস্তা দিয়ে যেন আর ফেরত না আসতে হয়। আর হামতা পাস হলো একটা পারফেক্ট সার্কিট ট্রেক। আমি এই মুহূর্তে আমাদের বেস ক্যাম্পে রয়েছি, মানালি বেস ক্যাম্প, যেটা হামটা পাস ট্রেকের জন্য। মাই হাইস এই এজেন্সির মাধ্যমে আমরা এসেছি। কেমন কি সার্ভিস দেয় বা কি পেলাম কি না পেলাম সেটা ব্লগের শেষে রিভিউতে জানিয়ে দেব। আপাতত আমার পেছনে যা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো আপেল বাগান, পুরো আপেল বাগান, অসাধারণ। আর এই সাইডে যে ঝাউবনগুলো দেখতে পাচ্ছ, এই ঝাউবনের ঠিক পেছনটাতে বয়ে চলেছে বিয়াস নদী। আওয়াজ আসছে এখান থেকে। অসাধারণ একটা জায়গার মধ্যে এই বেস ক্যাম্পটা বেশ বেশ ভালো। আপাতত একটু ফ্রেশ হওয়ার পালা, তারপরে আমরা টিম লিডারের ইনস্ট্রাকশন নেব অ্যান্ড এখান থেকে জার্নি স্টার্ট করব জোবরির উদ্দেশ্যে। তো এই ট্রেকে শুরু করার কথা ছিল আমাদের জোবরি থেকে, আর সেখান থেকে প্রায় 26 কিলোমিটার ট্রেক করে আমরা শেষ করব ছাত্রুতে। তাই মানালি থেকে 18 কিলোমিটার ড্রাইভ করে আমরা পৌঁছে যাই হামতা পাস ট্রেকের স্টার্টিং পয়েন্টে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জোবরি বা জোবরা। এখান থেকে আমাদের ট্রেক চালু হবে, মানে পায়ে হেঁটে। আপাতত আমাদের ট্রাভেলার, আমাদের 14 জনকে আর আমাদের ট্রেক লিডার 2 জন যারা রয়েছে তাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের জার্নি চালু করব। বাট তার আগে জাস্ট একটা ভিউ দেখো, কি অসাধারণ ভিউ। एक ट्रैक लीडर आपका आगे रहेगा और एक पीछे रहेगा। ये चीज आपको बताऊंगा, तो आपने फॉलो करना है। एंड दूसरी बात देखिए,
एंड कॉलिंग आउट फ्रॉम ऑफिस किसी से बिल्कुल नहीं करना है। ओके, जैसे आप आपका तबियत खराब होगा, ऐसा नहीं कि आपको टेंशन ले रही थी, ऐसा आपने बिल्कुल नहीं करना। ओके, अभी क्या आपको IIT पे जा रहे हो, ओके, वहां पे क्या रहता है, हेड पेन वॉमिटिंग से नॉर्मल सी बात हो। यहाँ से आगे आप फिर जाएंगे, ऐसा नहीं कि आप पानी का बोतल खरीद के कर रहे हैं। अगर आपको पानी का बोतल है, यहाँ से रनिंग वाटर रहता है, आप वहां से भर सकते हैं। ओके, ऐसा नहीं आप जगह जगह पे टॉप ढूंढ रहे हैं, वहां पे पानी ले रहे हो, ऐसा कुछ भी नहीं रहता। ठीक है, क्लीन पानी रहता, कहीं तो भर सकते हैं। ज्यादा अगर आपको देखिए हेल्थ इश्यूज होती है, ऐसा नहीं कि आप उसको जबरदस्ती कुछ करें कि हम लोगों को पूरा अपना ट्रैक कंप्लीट करते हैं, ऐसा बिल्कुल नहीं रहता है। ओके, बाकी देखिए आप हेल्थ सिटीज है ना, इसमें ऐसा नहीं आपको लग रहा है कि हम लोग ज्यादा सीरियस रहेगा, चीज होगा, ऐसा नहीं कि आप बोलेंगे भाई हमको पूरा ट्रैक। অ্যাকচুয়ালি হামতাপাস ইজ আ সামার আর মনসুন হাইক। উইন্টারের টাইমে এই এরিয়াটা পুরো বরফের চাদরে ঘুমিয়ে থাকে। সো আমরা প্রেফার করলাম মনসুনের মোটামুটি এন্ডে, মানে অগাস্টে, যখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই ধরে এসেছিল, আর তার সাথে সাথে বৃষ্টি স্নানের পর সবুজের আধিক্যও বেড়ে গেছিল। জোবরি থেকে আজকে আমাদের প্রথম ক্যাম্পিং হচ্ছে গিয়ে চিকাতে। তো জোবরি থেকে চিকা ডিস্টেন্স 3 থেকে 3.5 কিলোমিটার। আমাদের ট্রেক লিডার যেটা বললেন, মোটামুটি যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। প্রতিটা নর্মাল ট্রেকের মতোই এই ট্রেকেও শুরুর দিকটা এই জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর সেই ঝিঝি পোকার ডাক, পাহাড়ি ঝর্ণার কলকলানি, অসাধারণ একটা অনুভূতি নিয়ে আমরা এগিয়ে চলেছি। ইউজুয়ালি প্রথম দিন যে কোনো ট্রেকের রুট মোটামুটি নর্মালি থাকে, মানে বেশি নেচার ভিউ দেখা যায় না, জঙ্গল, মেডোস, ব্যাস। বাট দিস ওয়াজ নট ইন হামতা পাস। টোটাল আজ আমাদের 3 থেকে 4 কিলোমিটার কভার করার কথা ছিল, আর প্রথম কিলোমিটারের পরেই যা যা ল্যান্ডস্কেপ এসে পড়ছিল আমাদের সামনে, তা আমাদের ভাবনাতেও ছিল না। ট্রেকিং এর মাত্র 10 মিনিট হয়েছে, অসাধারণ একটা ভ্যালির সামনে এসে দাঁড়িয়েছি। সামনের ভিউ আর ট্রেকার্সরা সব হেঁটে যাচ্ছে তার মধ্যে দিয়ে, ওহো, অসাধারণ অসাধারণ। হামতা পাসের প্রথম দিনেই গ্রিনারিজ থেকে বেরিয়ে, একদম ঘন জঙ্গল থেকে বেরিয়ে এই মুহূর্তে একদম সবুজের বাগিচাতে এসে পৌঁছেছি। কি অসাধারণ বিউটি, কি অসাধারণ সৌন্দর্য, এ না দেখলে বলে বোঝানো যায় না। যারা এসেছে বা যারা এখন এখানে রয়েছে তারাই জানে প্রথম দিনেই হামতা পাস কতটা কি দিচ্ছে। তাই তাড়াতাড়ি ব্যাকপ্যাক করো আর বেরিয়ে পড়ো। একবার তো হামতা পাস করতেই হবে, আর তার সঙ্গে চন্দ্রতাল তো রয়েছেই। সবে তো প্রথম দিন, এখনো আরো 4টি দিন। জাস্ট সামনের ভিউ, অ্যালপাইন মেডোজ দেখতে থাকো। বিয়াসের অন্যতম ওয়াটার সোর্স রানী নালা, তার উপরে কাঠের এই সাঁকোটা, আর দূরে ওই যে ক্যাম্পসাইটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে চিকা ক্যাম্পসাইট। যেতে আর কিছুটা সময় লাগবে, বাট এই জায়গাটার সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। সন্ধে 6:23, জাস্ট 2 ঘন্টা হতে যায়। জোবরি থেকে হাঁটা চালু করেছি, এর মধ্যে যে কত না ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। অসাধারণ ভিউ, অসাধারণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে
কষ্টটাকে একটু সঙ্গী রাখা ভালো ভালো। ওই কষ্টটাই আমাদের নিজেদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হেল্প করবে। তাই কষ্ট ভুলে যাও। আপাতত সামনের দৃশ্যটা অসাধারণ। পাহাড় মেঘের সঙ্গে ভীষণভাবে খেলা করতে ব্যস্ত। পুরো মেঘ নেমে এসেছে রানীনালার ঠিক ওপরে। আর একটু পরেই পুরো এরিয়া ভরে যাবে ঘন কুয়াশায়। ক্যাম্পসাইট চলে এসছে, বৃষ্টিও নেমে গেছে। ক্যামেরা আর বাইরে রাখা যাবে না, দৌড়ই ক্যামেরা দেখে ভেতরে গিয়ে কথা বলছি। बाकी देखिए टॉयलेट टैंक आप नीचे पिंक कलर के में जाना पड़ेगा तो जाए आपका। ऐसा नहीं आपको रात के पानी का बोतल दे जा रहे नाटक से तो लास्ट तक आपका ड्राई टॉयलेट रहेगा। ओके, वो हमारा डाइनिंग टेंट रहेगा। ओके, आज के हम लोग 3 बजे निकलते हैं, 5 बजे तक नॉर्मल से ट्रैक करता है। রেক্রেটারের যে ইনফরমেশন পেলাম সেটা হলো গিয়ে এখন বাজে 7:10। একটু লেট আমরা এখানে পৌঁছেছি, কারণ আমাদের শুরু করতে লেট হয়ে গেছে। কারণ রাস্তার প্রবলেমের জন্য মানালিতে অনেক লোক আসতে, ইভেন আমরাও লেট হয়েছে। তো তার জন্যই 7টার সময় স্ন্যাক্সের কথা ছিল, 7:30টায় ডিনারের কথা। আপাতত আমরা স্ন্যাক্সের জন্য যাচ্ছি, তারপর সঙ্গে সঙ্গেই হয়তো ডিনারও হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু 7:10 বাজে, আর এই মুহূর্তে ভ্যালির এই ক্লিয়ারে। বাইরে তখন অযোধ্যায় বৃষ্টি চলছে, তাই সবাই গাদাগাদি করে একই কিচেন টেন্টে ঢুকে পড়লাম। একটা জিনিস খুবই ভালো হলো, সন্ধ্যের চা আর স্ন্যাক্সের সাথে জমিয়ে আড্ডা হয়ে গেল। আর আমরা 4 থেকে কখন যে 14 হয়ে গেলাম বুঝতেই পারলাম না। प्राइवेट लिमिटेड मेरा कंपनी का है। मेरा हरियाणा, बंगाल, धनबाद, चेन्नई ब्रांच है। शहजादा है, स्पोर्ट कंपनी में अकाउंटेंट का जॉब करते हैं। और ये मेरा पहला ट्रिक, पहले मेरा কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার চলে এলো। ভাত, ডাল, রুটি। সারাদিনের হাঁটাহাঁটির পর আজকের এই ডিনারটা কিন্তু বেশ ভালো লাগছিল। প্রথম দিন সূর্যাস্ত অনেক আগেই হয়ে গেছে। ডিনার কমপ্লিট, সবে মাত্র 8:15। গিয়ার্সগুলো চার্জে বসাই। এই মুহূর্তে আমরা আমাদের নিজেদের টেন্টে, আর বাইরে অঝোরধারায় বৃষ্টি পড়ছে। কাল সকালে কি পরিবেশ থাকবে, কি পরিস্থিতি থাকবে এই মুহূর্তে এখন জানি না। গুড মর্নিং। সকাল এখন 5:10 বাজে। সূর্যের আলো সেরকম ভাবে ফোটেনি এখনো, বাট কত ডিগ্রি সেন্টিগ্রেড, হয়তো 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে চিকাতে। বাট রাতে কত নেমেছিল সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। টেন্টের অবস্থা ভেতরে যেটুকু দেখতে পাচ্ছি পুরো জলে জল হয়ে রয়েছে। রাতে এত ঠান্ডা পড়েছিল। অদ্ভুত একটা মন ভালো করা সকাল পেলাম প্রথম দিনেই। চিকার এই ছোট্ট ভ্যালিতে অদ্ভুত এক সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যার একদিকে রানীনালা প্রবাহিত অনেকটা নিচ দিয়ে, আর ঠিক তার উল্টো দিকে পাহাড় থেকে নেমে এসেছে অপরূপা ঝর্ণার একটা স্রোত, জাস্ট ফাটাফাটি।
এখন 7:09। ক্যাম্প প্রায় চঞ্চল হয়েই উঠেছে, সবাই সেজে উঠেছে নিজেদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। আজকের গন্তব্য বালুকাঘেরা। তো চিকা থেকে বালুকাঘেরা যাব আমরা, মোটামুটি 8 কিলোমিটারের ট্রেক আছে। আজকেরটা কালকের তুলনায় একটু চড়াই বেশি আছে। আমাদের ব্রেকফাস্টের টাইম 7টার সময় ছিল, তো ট্রেক লিডার 5 মিনিট টাইম চেয়েছে। ব্রেকফাস্টটা করব, দেন 7:30 অ্যাপ্রক্সিমেট টাইম 7:45 আমরা এখান থেকে বেরিয়ে যাব বালুকাঘেরার উদ্দেশ্যে। চিকাতে আমাদের ক্যাম্প সাইটের প্রথম ব্রেকফাস্ট। চিকা ছাড়ার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে ছিল আলু পরোটা, আচার, তার সাথে ডিম সিদ্ধ, আর তার সাথে পাউরুটি, টোস্ট আর জ্যাম। এই পরিবেশে এইটুকু এনাফ। বেশি খেলে পরে ট্রেকেও অসুবিধা হবে, তো দরকার নেই। আমাদের লক্ষ্য নেচার এক্সপ্লোর করা, খাওয়া দাওয়া নয়। সেই লক্ষ্যে অবিচল থাকতে হবে। এই কটা দিন। গুড মর্নিং। नींद आई सबको? यस। नहीं, हाँ बढ़िया बढ़िया। इसको नहीं आई? उसको हमको भी नहीं आई। चलो, जिनको नींद आ रही है उनकी बॉडी हो रही है, रिलैक्स हो रही है यहाँ पे। चलिए ठीक है। बाकी अभी आप लोग सबके साथ में चलना है। अभी 2 किलोमीटर के बाद एक रिवर क्रॉस आएगा। जब हम रिवर क्रॉस करेंगे पहले तो सारे लोगों को साथ में रहना है, ठीक है। हम लोग एक चैन बनाएंगे, अपना फेस वहां पर रखेंगे जहाँ से रिवर आ रही है। ओके ठीक है। हमारे हैंड्स फ्री होने चाहिए, मतलब कि हाथ में कुछ नहीं होना चाहिए। जिनके ट्रैक फोन में लूप है वो हाथ में डाल सकते हैं, बाकी जिनकी लूप नहीं है उनके ट्रैक फोन उनके बैग में रहेंगे। সো দিস ইজ আওয়ার ডে 2 অফ হামতা পাস ট্রেক। আর আজ আমরা ট্রি লাইন ক্রস করে এগিয়ে যাব অ্যালপাইন মিডোজের প্যাচের দিকে। সো স্টিপ ক্লাইম্ব আর ট্রি লাইনের অভাবের জন্য অক্সিজেন লেভেল কিন্তু কম হবেই, আর তার সাথে ডাউন হবে এনার্জি লেভেলও। পাহাড়ের এই স্টিফ জায়গাটা চড়তে হবে। এখন ক্যামেরাটা রাখছি, শ্বাস প্রবলেম একটু হচ্ছে। এনিওয়েজ, একটু পরে আবার। এনার্জি লস হলেও বডিকে তা ফিল করানো যাবে না। যাই হোক, মাঝে মাঝে আজ কিন্তু বেশ কিছু জায়গায় আমরা স্টে করব, কারণ রাস্তা প্রচণ্ড খাড়াই, আর এই রাস্তা চলার জন্য জল হলো গিয়ে সবচেয়ে ভালো ওষুধ। তবে পাহাড়ে ট্রেকিংয়ের সময় জল খাওয়ার নিয়ম হলো গিয়ে 1 ঢোক জল মুখে নাও, কিছুক্ষণ রেখে শরীরের তাপ দিয়ে তারপর জলটা ভেতরে গিলে নাও। আজ আমাদের ডেস্টিনেশন হলো গিয়ে বালুকাঘেরা। শুনেছি জায়গাটা খুব সুন্দর, অনেক ব্লগেও দেখেছি তা। যাই হোক, চিকা থেকে বালুকাঘেরার ডিস্টেন্স মোটামুটি 8 কিলোমিটার। হাইকটা কিন্তু আজকে অনেকটাই রয়েছে, প্রায় 1800 ফুট এলিভেশন, মানে 11,900 ফিটে গিয়ে আমরা আজকে পৌঁছবো। আর ট্রেক লিডারের কথা অনুযায়ী আমাদের ক্যাম্প আজকে কিন্তু সবার উপরে থাকবে, মানে ধরে নাও আরও 1 কিলোমিটার বেশি, মানে 12,000 ফিটের কাছাকাছি গিয়ে আমরা আজকে আমাদের ক্যাম্প করব। 2 ঘন্টা বাদে একটা ধাবা পেয়েছি, সেখানে এসে দেখছি সবাই মোটামুটি ভিড় করেছে। আমাদের গ্রুপও এখানেই দাঁড়ালো। একটু রেস্ট, একটু নিজেকে আবার গুছিয়ে নেওয়া, ব্যাস, তারপর আবার যাত্রা শুরু। হামতা ট্রেকের একটা বিশেষ ভালো জিনিস হচ্ছে গিয়ে নতুন যারা আসবে তাদের সোলো ট্রেকিংয়েও কোনো প্রবলেম নেই, কারণ রাস্তাতে এই ধরনের সাইন প্রচুর রয়েছে, যেটা কিনা হেল্প করবে হামতা পাস পর্যন্ত পৌঁছে যাওয়ার বা ছাত্রু পর্যন্ত পৌঁছে যাওয়ার। অনেক কষ্টে এলো সেই ক্ষণ, যেখানে আমরা পার হব এক পাহাড়ি ঝোড়া, তাও আবার জলে পা ডুবিয়ে। ট্রেক লিডারের কথা মতো আমরা সবাই আমাদের জুতো খুলে ব্যাগের ওপরে আটকে নিলাম, আর প্যান্টটা যতটা সম্ভব তুলে নিয়ে নদী পার হতে লাগলাম। জল ছিল কনকনে ঠান্ডা, পেরোনোর পর অনেকেরই অবস্থা টাইট হয়ে গেল।
বেশ সুন্দর একটা প্রকৃতির নিজের হাতে বানানো বাগিচার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। সামনে পাহাড় নিজের রূপে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে আমরা ট্রি লাইন শেষ করে আমরা কিন্তু সুন্দর একটা বাগিচার মধ্যে চলে এসেছি। হাফ অফ দ্য ওয়ে ক্রসড আজকের। সো জুয়ারা নামের একটা জায়গাতে লাঞ্চটা সেরে নিলাম। সময় এখন 12:14। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জুয়ারা নামে একটা জায়গাতে। অ্যাকচুয়ালি চিকা থেকে বালুকা ঘেরা যাওয়ার পথে আমাদের বুক মাই হাইকস বা বেশিরভাগ এজেন্সিগুলো এই জুয়ারাতেই লাঞ্চের ব্যবস্থা করে। মানে লাঞ্চের ব্যবস্থা বলতে লাঞ্চের জন্য টাইম দেয়। প্যাক লাঞ্চ তো ছিলই, সকালবেলাই আমাদের দিয়ে দিয়েছে, তো সেটাই এখন মুখে পড়তে হবে। চলো সবাই মিলে লাঞ্চটা আগে করে নিই। আর এদিকে যা দৃশ্য, এই জায়গার পাহাড় নিজের ফুলের বাগিচার মধ্যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই আমরা আজ খেতে এসেছি। এরকম ব্যাপার। আজকের লাঞ্চে ছিল ভেজ পোলাও। খেতে অতটা ভালো না হলেও টাইম পাস কিন্তু বেশ ভালোই হলো। লাঞ্চের পরের রাস্তাটা সত্যি কিছু বলার নেই। যেটুকু রাস্তা বাকি ছিল, এই রাস্তাটা সত্যি অনেকটাই টাফ। অ্যাকচুয়ালি এটা কোনো রাস্তা নয়, মনে হচ্ছে যেন ভাঙা পাথরের চাইয়ের ওপর পা রেখে রেখে পাহাড় ডেঙানো। প্রত্যেকেরই আজ ভীষণ কষ্ট হচ্ছিল, আর সেটা মুখ দেখলে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছিল। আমাদের চলার পথে ডান দিকে যে মেঘের আস্তরণটা পাহাড়কে ঢেকেছিল, ওটি এই মুহূর্তে আমাদের গায়ে একটু একটু করে ঝরতে শুরু করেছে। টাইম 2:29। এই মুহূর্তে বালুকাঘেরা থেকে আর 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স কভার করা বাকি আছে বালুকাঘেরা যেতে। সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। তবে যে পথ আমরা পিছনে ফেলে আসলাম, সেই ফেলে আসা পথে যখন তাকালাম, তখন মনে হলো নিজেরাই মেঘের মধ্যে বিরাজ করছি। কিছুটা রেস্ট নিয়ে হয়তো মাত্র 20 থেকে 25 মিনিট হেঁটেছি, তারপরেই আমরা বালুকাঘেরার দেখা পেয়ে গেলাম। হিমাচল প্রদেশের ল্যান্ড অফ স্যান্ড বালুকাঘেরা। এই মুহূর্তে বালুকাঘেরায় দাঁড়িয়ে আপাতত কুয়াশা ঘিরে নিয়েছে পুরোপুরি ভাবে আমাদেরকে। দূর থেকে তাও ক্যাম্পগুলোকে দেখা যাচ্ছিল। এই মুহূর্তে ক্যাম্পগুলো আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছে যাওয়া যায়। বালুকাঘেরার ক্যাম্প সাইট নজরে আসতেই আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু মজার ব্যাপারটা হলো গিয়ে আমাদেরকে আরও 1 কিলোমিটারের মতো যেতে হবে। এখনো 100 ফুট ওঠা আমাদের বাকি রয়ে গেছে, তবে গিয়ে ক্যাম্প সাইটে পৌঁছবো। দীর্ঘ 8-9 ঘন্টার জার্নির একটা ক্লান্তি তো ছিলই, বাট কুয়াশা ঘেরা এই ফ্যাকাশে ক্যানভাস আর অনবরত বৃষ্টি সেই ফ্রাস্ট্রেশনটাকে বাড়িয়েই দিচ্ছিল। যাই হোক, অনেক কসরত করে পাক্কা 12,000 ফিটের আমাদের আজকের ক্যাম্প সাইটে আমরা পৌঁছলাম। ক্যাম্প সাইটে এসেই হালকা ওয়ার্কআউট করে নিলাম আমরা সবাই মিলে। তারপরেই অঝোর ধারায় বৃষ্টি নেমে গেল। রাতে ডিনারটাও টেন্টের ভেতরেই হয়েছিল আমাদের। ভয় ছিল কালকের ওয়েদার নিয়ে, কাল তো সামিট ডে। রাত 10টায় বৃষ্টি থামতেই টেন্টের বাইরে বেরিয়ে যা দেখলাম, সেই দৃশ্য রাতে ঘুম পাড়ানোর জন্য যথেষ্ট ছিল। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। পাহাড় শেখায়
উঁচু হতে হলে মাটির সঙ্গে শক্ত বন্ধন থাকতে হয়। ঝড় আসুক বা বাধা আসুক, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাটাই সত্যিকারের শক্তি। আজ সকাল থেকেই সূর্যদেব একটু অধরা থাকলেও কিছু সময় পর যখন দেখা দিলেন, তখন কিন্তু গ্লেশিয়ার ভিউ থেকে শুরু করে ঝর্ণায় রামধনু সমস্ত কিছুই এই বালুকা ঘেরাতেই দেখিয়ে দিল। আজকে এই মুহূর্তে আছি 12,000 ফুটে বালুকা ঘেরাতে। খুবই এক্সাইটেড, সবাই খুবই এক্সাইটেড যে 14,000 ফিটে নিজেদের অবস্থা কি হবে। কালকে যা পরিস্থিতি ছিল তাতেই সবার হাল টাইট হয়ে গেছিল। যাই হোক, 14,000 ফিটের অবস্থা কি হবে। 11 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার আপ, 4 কিলোমিটার ডাউন। কালকে 8 কিলোমিটার এই চড়াই উঠতেই প্রত্যেকের হার্ট প্রায় হাতে চলে এসেছিল। আর আজকে সেম, আবার 7 কিলোমিটার আপ হিল আর 4 কিলোমিটার ডাউন, দেন পৌঁছবো শিয়াগড়। আজ সামিট ডে বলেই হয়তো প্রকৃতি আমাদের ওপর বেজায় খুশ ছিল। সকাল থেকেই ওয়েদারটা একদম ক্লিয়ার করে রেখেছিল, হাওয়া দিচ্ছিল ভীষণ পরিমাণে। আর যেই হাওয়ার স্রোতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পাহাড়ের চড়াইয়ের দিকে। তবে পেছন দিক থেকে মেঘ কিন্তু ধাওয়া করে যাচ্ছিল। একে তো সামিটের দিন, সম্ভব একটা এক্সাইটমেন্ট কাজ করছে। কষ্ট হলেও সেই কষ্টটাকে গায়ে লাগাতে একদমই ইচ্ছা করছে না। আজকের রাস্তাটা সত্যিই অমানসিক ছিল। একে তো বড় বড় ভাঙা ভাঙা পাথর, আর সেই পাথরে যদি একবার ভুলবশত পা হড়কায় তাহলে পাটা গেলই। তাই সাবধানতা অবশ্যই জরুরি। রাস্তার অবস্থাটা দেখছো একবার? যদি পায়ে স্টেপগুলো ফলো করো তাহলে দেখতে পাবে কতটা ওপরে ওপরে পা ফেলছি একটা স্টেপ নেওয়ার জন্য। সত্যি খুব কষ্ট হচ্ছিল আজকের দিনে, বাট কিছু করার নেই। হালকা হালকা রেস্ট নিয়ে হলেও আমাদেরকে সামিটে পৌঁছতেই হবে। তবে পেছন দিক থেকে আসা এই মেঘরাশি ভীষণ চিন্তায় ফেলছিল। যেভাবে হোক ওই মেঘের আগে আমাদেরকে সামিটে পৌঁছতে হবে। তবে কিছুক্ষণের মধ্যেই মেঘের সঙ্গে যে যুদ্ধ আমাদের চলছিল, সেই যুদ্ধে আমরা হার মানলাম। মেঘ আমাদেরকে পেরিয়ে আগে বেরিয়ে গেল, আর আমরা তখন সম্পূর্ণভাবে মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে প্রায় 12,500 ফুট ওপরে 2.5 ঘন্টা ট্রেক কমপ্লিট। আর এই 2.5 ঘন্টা পরে একটু মনে হচ্ছে সমতল জায়গা পেয়েছি হাঁটার জন্য, শ্বাসকষ্ট থেকে একটু রেহাই। এই যে ওপরে রেস্ট পয়েন্ট, যাই ওপরটায় গিয়ে রেস্ট নিই সবার সঙ্গে একটু। কিছু মানুষ অলরেডি ডিসেন্ট করে গেছে বালুকা ঘেরা থেকেই, বাট আমাদের গ্রুপে 14 জন এখনো পর্যন্ত নিজেদের শেষ বিন্দু দিয়ে
প্রকৃতিকে এক্সপ্লোর করতে উদ্যত। আর তাই এই মুহূর্তে যে ভ্যালিটাতে দাঁড়িয়ে আছি, সেই ভ্যালিটাতে একটু দেখো। শান্তি মানে সুকুন কা জিন্দেগি যাকে বলে। নো কলস, নো ইন্টারনেট, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, না বাড়ির সঙ্গে না কাজের জায়গার সঙ্গে। শুধু প্রকৃতি, সুবিশাল পাহাড়, মেঘ রৌদ্রের আজব খেলা, আর তার মাঝে আমরা। প্রায় 12,500 ফিটের ওপরে এসেও সমতল পেয়ে একটু আশ্বস্ত হয়েছিলাম, বাট এর পরের স্টেজটার হার্ডেলটা আমরা আইডিয়াই করতে পারিনি। উই আর অ্যাবাউট টু রিচ হামতা গ্লেশিয়ার অ্যান্ড রেডি টু ওয়াক অন ইট। এই মুহূর্তে একদম গ্লেশিয়ারের সামনে আমরা। পাহাড়ে পায়ের ব্যথাটা সেরকম কোনো ফ্যাক্টর নয়, বাট মেইনলি ব্রিদিং প্রবলেমটাই বেশিরভাগ মানুষের জন্য প্রবলেমেটিক হয়ে যায় যখন মানুষ ডিসেন্ডিং এর জন্য ডিসিশন নেয়। বাট মনের জোর আর প্রকৃতির প্রতি ভালোবাসা, ব্যাস। আর নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য কাটানো সময়ের এক টুকরো এই প্রকৃতির কাছ থেকে চেয়ে নেওয়া। উফ, কুয়াশা না থাকলে অসম্ভব সুন্দর পাথরের একটা পর্বতই জাস্ট গাছহীন ঘাসহীন একটা পর্বত পিক দেখাতে পারতাম। জানি না কতটা দেখা যাবে। এই হচ্ছে গ্লেশিয়ার পেরোনোর পর আমাদের চলার পথ। এই মুহূর্তে যে হাইটে রয়েছি, এই হাইট থেকে অন্যান্য দিন হলে ইন্দাসেন মাউন্ট ইপা দেখতে পাওয়ার কথা ছিল, বাট আজ হয়তো লাক খারাপ। জানি না সামিটে পৌঁছে সেখান থেকে কিছু লাভ পাবো কিনা। এই সুবিশাল ফগের জন্য আজকে চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনের মানুষটাকেও দেখতে গেলে একটু ভালো করে নজর করে তারপরে খুঁজতে হচ্ছে। অবশেষে হলো প্রতীক্ষার অবসান। আকাঙ্ক্ষিত হান্তা পাসের চূড়ায় আমরা কিন্তু পা ফেলেই দিলাম। এই উপলব্ধি, এই অনুভূতি কথায় কেন, ভিডিওতেও আমি ব্যক্ত করতে পারবো না। যারা ছিলাম ওখানে তারাই ফিল করতে পেরেছি সম্পূর্ণ উপলব্ধিটা। তাই বলবো, ঘরে বসে শুধু ভিডিও না দেখে একবার হামতা পাস ঘুরে যাও। আফসোস এইটুকুই, এই ফগি ওয়েদারটা না থাকলে সামনের যে ভিউটা হামতা পাস থেকে ছিল, সে ভিউটা হয়তো খাসাবাজা উপর পেতাম। 3 দিনের যুদ্ধ শেষে অবশেষে এসে পৌঁছেছি আমাদের প্রতীক্ষিত হামতা পাস, হামতা পিক। 14,065 ফিট হাইটে এই মুহূর্তে আমরা। এখানে আসার পর যে প্রবলেমটা চলছিল মোটামুটি সবার, ব্রিদিং প্রবলেম,
বা চলতে অসুবিধা, সেটা মোটামুটি সবার কেটে গেছে। বলো আরিফ ভাই। हाँ आके काफी अच्छा लग रहा है। फाइनली पहुंच गए जिसके लिए आए थे, हाँ, लेकिन कुछ दिखाई नहीं दे रहा है अभी। लेकिन वही चीज है, फॉग की वजह से मजा थोड़ा किरकिरा हो गया। या ঠিক বলে ও। सामने फॉग ही फॉग है। বেশ অনেকটা সময়, মানে অনেকটা সময় আমরা ওয়েট করছিলাম হামতা বাসে এসে, যদি কিছু দেখা যায়, মেঘ যদি কেটে যায়। বাট না, প্রায় আধা ঘন্টার কাছাকাছি মেঘ কাটেনি। আলটিমেটলি আমরা নেমে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ তখনও আমাদের 4 কিলোমিটার ডিসেন্ট করা বাকি ছিল। আর শিয়াগুরু পৌঁছানোর জন্য এই রাস্তাটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। ডিসেন্টের এই পথটা প্রায় 70 ডিগ্রি ডাউন ছিল, মানে যতটা কার্ভ দেখে মনে হচ্ছে তার থেকেও বেশি যখন প্র্যাকটিক্যালি ওখানে নামছিলাম। আর খুচরো পাথর তো প্রচুর, মানে পা হড়কে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে গেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ক্যাম্প সাইট, ওইটাই কিন্তু শিয়াগুরু ক্যাম্প সাইট। এই হামতা পাস ট্রেকের সবচেয়ে সুন্দর ক্যাম্প সাইট কিন্তু ওটাই। আমরা কিন্তু অলরেডি লাহুল ভ্যালি ছেড়ে স্পিতি ভ্যালিতে এন্ট্রি করে নিয়েছি, যার জন্য এই রুক্ষ সূক্ষ্ম পরিবেশ। দুদিন ধরে সুন্দর ওয়েদারের মধ্যে ট্রেক করার পর মনে হচ্ছিল যে নেচার হয়তো সত্যিই আমাদের খুব ভালোভাবে সাথ দিচ্ছে। বাট লাকের আগে তো কারোর কিছু করার নেই, তাই হয়তো আজকেও দিনের শুরুটা বেশ ভালো হলেও ঠিক সময়ে মুখ ফিরিয়ে নিল আমার সেই লাক। সো कोई नहीं, जिंदगी में मौका आते ही रहते हैं, सिर्फ हार मानना नहीं मेरे दोस्त। কখনো কখনো কিছু কিছু জিনিস চোখের সামনে থেকেও আবছা থেকে যায়, আর ঠিক সেই সময় সেসবকে ইগনোর করে হলেও আমাদেরকে আগে বেরোনোর রাস্তায় পা রাখতেই হয়। আর তাতেই রিয়েলাইজ করলাম যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজতে এসেছিলাম সেগুলো অলরেডি আমি পেয়ে গেছি। কোথাও না কোথাও অ্যান্সারগুলো আমার নিজের মধ্যেই ছিল, আর নেচার শুধু সেই অ্যান্সারগুলোকে খুঁজে পেতে জাস্ট একটা ভূমিকা পালন করেছে মাত্র। আজকের ক্যাম্পসাইট কিন্তু হামতা পাস ট্রেকের সবচেয়ে সুন্দর ক্যাম্পসাইট, শিয়াগুরু। হামতা পাস ট্রেক বলতে গেলে মোটামুটি আজ কমপ্লিট, আর শুধু 5 কিলোমিটার ডিসেন্ট করে পৌঁছতে হবে ছাত্রু। আজকের হার্ডেল বলতে শুধুমাত্র ছিল এই গ্লেশিয়ার গলা রিভারটাকে ক্রস করা, ভেতরে রক্ত শূন্য করে জাস্ট কাঁপিয়ে দিয়েছিল। যাই হোক, দীর্ঘ 3 দিনের এই ট্রেকে শিখেছি অনেক কিছু, মেমোরিজ বানিয়েছি অনেকটা। সেগুলোকে নিয়ে এই মুহূর্তে আমরা নেমে যাব ছাত্রুতে, আর সেখান থেকে যাব চন্দ্রতাল। সবাই অপেক্ষা করছে হিমালয় কি बीचों बीच নীলা হারা পানি और जरा सा भी आवाज नहीं। লুটেরার সেই ডায়লগ মনে আছে তো? চলো যাওয়া যাক চন্দ্রতাল লেক। 3 দিন পেরিয়ে আর চতুর্থ দিনে এসে আমরা কিন্তু আধুনিক সভ্যতার একটু ছোঁয়া পেলাম। ছাত্রতে আমরা গাড়ি দেখতে পেয়েছি। খুব তাড়াতাড়ি লাঞ্চটা সেরে স্টার অ্যাডভেঞ্চারের যে ট্রাভেলার রয়েছে সেই ট্রাভেলারে করেই আমাদেরকে যেতে হবে চন্দ্রতাল। গ্রুপ, হাউ ইজ দ্য জোশ? ক্লান্তির পরিমাণ কিন্তু সবার গলাতেই পেলাম। হাই স্যারে আর কোনো জোর নেই, তবে চন্দ্রতাল যে সবাইকেই দেখতে হবে। এই মুহূর্তে স্ফীতির এই রুক্ষ সূক্ষ্ম সুন্দর মায়াবী রাস্তার মধ্যে দিয়ে চেনাবকে পাশে সঙ্গী করে আমরা কিন্তু চলেছি চন্দ্রতালের উদ্দেশ্যে। রাস্তার সেই বিউটি কোনোভাবেই আমি বলে বোঝাতে পারবো না। একদিকে চেনাব যেরকম ভাবে ধেয়ে চলেছে, অন্যদিকে একের পর এক পাহাড়ের কালার চেঞ্জেস, উফ অসাধারণ।
দীর্ঘ 48 কিলোমিটার বা 2.5 ঘন্টার একটা জার্নি করে আমরা কিন্তু শেষমেশ পৌঁছলাম চন্দ্রতাল। एक बार मरने से पहले चंद्रताल देखना चाहता हूँ। वो कहाँ है? मनाली से बहुत आगे, हिमालयों के बीचों बीच, नीला हरा पानी और जरा सी भी आवाज है। সত্যি অবাক লাগে, প্রকৃতি এতটা নিখুঁত কিভাবে হতে পারে। সবকিছু যেন নিখুঁতভাবে প্রশিক্ষিত হাতে স্কেচ করে আঁকা। এতটা নিখুঁত কিভাবে হতে পারে, আমি সত্যি অবাক হয়ে যাই। আজ হয়তো এখান থেকে চলে যাব ঠিকই, বাট মিস করবো এই প্রকৃতিকে, মিস করবো এই পাহাড়কে, মিস করবো এই চন্দ্রতালকে, মিস করবো গ্লেশিয়ার থেকে বয়ে আসা জলকে, মিস করবো না দেখতে পাওয়া ইন্দ্রসেনকে। তবুও বলবো ইয়েস, আই মেড ইট। হ্যাঁ, কারণ কিছু স্মৃতি, কিছু সম্পর্ক, এমন কিছু আমি সাথে নিয়ে ফিরবো যেগুলো হয়তো আমি ছাড়াও এই ট্রিপে বাকি যে 13 জন ছিল তাদের মাধ্যমেও পাওয়া। যত্ন করে রাখবো নিজের কাছে, নিজের স্মৃতির মণিকোঠায়। Oji!